নমস্কার। আজকে আমাদের সংস্কৃত যে এইইসি সিলেবাস রয়েছে সেই এইইসি সিলেবাসের সংস্কৃত বিষয়ের ইউনিট 1 দেখতে পাবে, সেখানে কাব্য প্রকাশ এই বিষয়টি রয়েছে। তো এই কাব্য প্রকাশ বিষয়টি কে রচনা করেছেন তার কবি পরিচয় সম্পর্কে কিছুটা জেনে নেব। তো এই কাব্য প্রকাশ গ্রন্থটি আমাদের সংস্কৃত সাহিত্যে অলঙ্কার শাস্ত্রের অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ। এই গ্রন্থটির রচনা করেছেন আচার্য মম্মট। মম্মটের সময়কাল খ্রিস্টপূর্ব একাদশ শতক ও দ্বাদশ শতক। মম্মটের পিতার নাম ছিল জৈয়ট, মতান্তরে কিছু কিছু ক্ষেত্রে বজ্রট এই নামটিও পাওয়া যায়, এই বিষয়ে মতভেদ রয়েছে। তার ভ্রাতা অর্থাৎ ভাইয়ের নাম হচ্ছে কৈয়ট। তিনি কাশ্মীর দেশের অধিবাসী ছিলেন, তার জন্মস্থান ছিল কাশ্মীর। তিনি সংস্কৃত শাস্ত্রে তার অসামান্য পাণ্ডিত্য ছিল, যার জন্য তাকে রাজানক এই উপাধি দেওয়া হয়েছিল। তো এই কাব্য প্রকাশ গ্রন্থটি যে রচনা করেছেন মম্মট, সেই গ্রন্থটিতে মোট 10টি অধ্যায় রয়েছে। এবার এই অধ্যায়গুলো উল্লাসে বিভক্ত। তিনি অধ্যায়গুলোর কি নামকরণ করলেন? তিনি অধ্যায়গুলোর নামকরণ করলেন উল্লাস, অর্থাৎ তার অধ্যায়গুলোর নাম উল্লাস। তাহলে আমরা জানতে পারলাম কাব্য প্রকাশ এই গ্রন্থে মোট 10টি উল্লাস রয়েছে। উল্লাসটাই কিন্তু অধ্যায়। এছাড়াও মম্মট রচিত কাব্য প্রকাশ এই গ্রন্থটি ছাড়াও তার রচিত অপর একটি গ্রন্থ আমাদের কাছে প্রাপ্ত হয়েছে। সেই গ্রন্থটির নাম হচ্ছে শব্দ ব্যাপার বৃত্তি। এবার কবি পরিচয় আমরা দেখে নিলাম। দ্বিতীয় বিষয় কি? কাব্য প্রকাশের আলোচিত বিষয়সমূহ। এই কাব্য প্রকাশ গ্রন্থে কি কি বিষয় আলোচিত হয়েছে, এই গ্রন্থটির বিষয় কি কি, তো সেই বিষয়ে বলছি। তো 10টা উল্লাসের মধ্যে প্রথম যে উল্লাস, সেই প্রথম উল্লাসে কাব্যের কারণ, কাব্যের প্রয়োজন কি, কাব্যের লক্ষণ কি, কাব্যের ভেদ অর্থাৎ কাব্য কত প্রকার, সেই প্রসঙ্গে তিনি 3 প্রকার কাব্য ভেদের কথা বলেছেন এবং সেগুলো লক্ষণ ও উদাহরণ সহকারে তিনি সেগুলোকে বুঝিয়ে দিয়েছেন। তারপর দ্বিতীয় উল্লাস বা দ্বিতীয় অধ্যায়, সেখানে শব্দ শক্তি আলোচিত হয়েছে। তো শব্দ শক্তি হচ্ছে 3 প্রকার: অভিধা শক্তি, লক্ষণা শক্তি এবং ব্যঞ্জনা শক্তি। এই 3 প্রকার শব্দবৃত্তি সম্পর্কে বিশদ আলোচনা দ্বিতীয় উল্লাসে রয়েছে। তৃতীয় উল্লাসে কি আলোচিত হয়েছে? তৃতীয় উল্লাসে আলোচিত হয়েছে 3 প্রকার শব্দ শক্তির মধ্যে যে ব্যঞ্জনা শক্তি, সেই ব্যঞ্জনা শক্তির আবার বিভিন্ন ভেদ, প্রকারভেদ আলোচিত হয়েছে। চতুর্থ অধ্যায়ে রস এবং ধ্বনি এই দুটো বিষয় আলোচিত হয়েছে। পঞ্চম উল্লাসের আলোচিত বিষয় হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য এবং সেই গুণীভূত ব্যঙ্গ কাব্যের যে বিভিন্ন প্রকারভেদ সেগুলো আলোচিত হয়েছে। ষষ্ঠ উল্লাসে আলোচিত হয়েছে শব্দার্থ চিত্রকাব্য। চিত্রকাব্য দুটো ভেদ, শব্দ এবং অর্থ, সেই দুটো ভেদ সম্পর্কে সেই অধ্যায়ে আলোচনা রয়েছে। সপ্তম অধ্যায়ের আলোচিত বিষয় কি? সপ্তম অধ্যায়ের আলোচিত বিষয় হচ্ছে কাব্য দোষ। কাব্যের বিভিন্ন দোষ রয়েছে, সেই দোষগুলো কি কি সেগুলো তিনি আলোচনা করে দেখিয়েছেন। অষ্টম উল্লাসে আলোচিত হয়েছে কাব্যের গুণ। কাব্যের গুণ কি কি সেই প্রসঙ্গে তিনি 3 প্রকার কাব্য গুণ সম্পর্কে অষ্টম উল্লাসে আলোচনা করেছেন। আমরা জানি সংস্কৃত সাহিত্যে অলঙ্কার 2 প্রকার: শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। তো শব্দালঙ্কার আলোচিত হয়েছে নবম উল্লাস বা নবম অধ্যায় এবং অর্থালঙ্কার আলোচিত হয়েছে 10ম উল্লাস এ। তাহলে এই হচ্ছে কাব্য প্রকাশ গ্রন্থের আলোচিত বিষয়সমূহ। যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু এই কাব্য প্রকাশ গ্রন্থে আলোচিত হয়েছে। তারপরেরটা দেখো কি আছে, প্রথম উল্লাসের আলোচিত বিষয়সমূহ। এটাই আমাদের সিলেবাসে রয়েছে। এবার 10টা উল্লাস বা 10টা অধ্যায়, 10টা চ্যাপ্টার, সেগুলো তো আমরা এত সিলেবাসে তো আমাদের নেই। আমি 10টা অধ্যায় কেন পড়বো? তো সেই জন্য সিলেবাসে নির্দিষ্ট করে বলা আছে 10টা অধ্যায় বা 10টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের বিষয়। তো ফার্স্ট চ্যাপ্টারে কি কি পড়বো সেটা একবার বলে নেই। তো প্রথম উল্লাসের গ্রন্থের শুরুতেই দেওয়া আছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ করার পর তারপর কি আলোচিত হয়েছে? তারপর আলোচিত হয়েছে কাব্যের প্রয়োজন। কাব্য প্রয়োজন আলোচনার পর মম্মট কাব্যের কারণ,
বা কাব্যের হেতুগুলো কি কি সেই বিষয়ে আলোচনা করেছেন। এবং তারপরে রয়েছে কাব্যের লক্ষণ এবং কাব্যের প্রকারভেদ। 3 প্রকার কাব্য, উত্তম কাব্যের লক্ষণ এবং উদাহরণ রয়েছে, মধ্যম কাব্যের লক্ষণ এবং তার উদাহরণ রয়েছে, তারপর অধম কাব্য এবং তার উদাহরণ রয়েছে। তাহলে আমাদের সিলেবাসে কি কি রয়েছে? আমাদের সিলেবাসে রয়েছে কাব্যের প্রয়োজন, কাব্যের কারণ, কাব্যের লক্ষণ এবং কাব্যের ভেদ। এইটুকু কিন্তু আমাদের সিলেবাসের বিষয়। তারপরে এবার গ্রন্থের শুরুতে দেখবে আছে মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণ জিনিসটা কি, ব্যাপারটা কি? তো মঙ্গলাচরণ হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে বা ভারতীয় শিষ্টাচার অনুযায়ী এই মঙ্গলাচরণ গ্রন্থকারগণের অবশ্য কর্তব্য। আমরা যখন কোনো শুভ কাজ শুরু করি, সেই কাজ শুরু করার পূর্বে আমাদের গুরু বা আমাদের পিতা মাতা তাদেরকে প্রণাম করে এবং তাদের আশীর্বাদ নিয়ে তবে আমরা কিন্তু সেই কার্যটায় প্রবৃত্ত হই। ঠিক সেই রকম গ্রন্থকারগণ যখন কোনো কিছু রচনা করেন তার পূর্বে সেই কোন দেব দেবতার উদ্দেশ্যে নমস্কার করে সেই গ্রন্থটা শুরু করেন। এবার বলতে পারি যে মঙ্গলাচরণ কেন করা হয়, না করলে কি হবে? না করলে মঙ্গলাচরণ করার একটাই কারণ, সেই প্রসঙ্গে বলা হয়েছে নির্বিঘ্নে যাতে গ্রন্থটার পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ আমি যখন কোনো গ্রন্থ রচনা শুরু করছি তার মাঝে যেন কোনো বাধা, কোনো বিপত্তি না আসে, সেই গ্রন্থটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সমাপ্তি ঘটে, সেই জন্য আমরা মঙ্গলাচরণ করে থাকি। তো এই মঙ্গলাচরণ হচ্ছে 3 প্রকার। কি কি? নমস্কারাত্মক মঙ্গলাচরণ, বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ এবং আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। নমস্কারাত্মক মঙ্গলাচরণ কি? নমস্কারাত্মক মঙ্গলাচরণ হচ্ছে যে গ্রন্থকার তাদের ইষ্ট দেবতা দেবীর উদ্দেশ্যে যখন নমস্কার করে গ্রন্থটার সূচনা করেন, সেই নমস্কারের জন্য ওই মঙ্গলাচরণ শ্লোকটি হচ্ছে নমস্কারাত্মক। বস্তু নির্দেশাত্মক কি? বস্তু মানে হচ্ছে বিষয়, যে গ্রন্থটা রচিত হচ্ছে সেই গ্রন্থটার বিষয় কি, সেই বিষয়টাই যদি গ্রন্থের শুরুতে প্রথম শ্লোকেই বলে দেওয়া হয় তাহলে সেটা হবে বস্তু নির্দেশাত্মক। যেমন শিশুপাল বধ যদি দেখো, শিশুপাল বধের যে মঙ্গলাচরণ রয়েছে সেটা কিন্তু বস্তু নির্দেশাত্মকের উদাহরণ, কারণ শিশুপাল বধের যে বিষয় সেই বিষয়টাই প্রথম শ্লোকে বলে দিয়েছে। আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ কি? আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ হচ্ছে যদি কোনো শ্লোকে আশীর্বাদ সূচক বাক্যের প্রয়োগ থাকে, আশীর্বাদ প্রার্থনামূলক কথা থাকে, তাহলে সেটা হচ্ছে আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। তো কাব্য প্রকাশের মঙ্গলাচরণটি কি? কাব্য প্রকাশের মঙ্গলাচরণ হচ্ছে নিয়তিকৃত নিয়মরহিতাং লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আদদতি ভারতী কবের জয়তী। তো এই যে মম্মট মঙ্গলাচরণ করলেন, এই মঙ্গলাচরণে মম্মট কি করলেন? বিধাতা বা ভগবানের যে সৃষ্টি, সেই সৃষ্টি অপেক্ষা কবির যে রচনা সেটা অধিক মহত্ব, সেটাই তিনি এই শ্লোকে প্রতিপাদন করলেন। এবং তিনি কবি ভারতী, অর্থাৎ কবি ভারতী হচ্ছে বাগদেবী সরস্বতী, সেই বাগদেবী সরস্বতীকে তিনি এই মঙ্গল শ্লোকের মাধ্যমে নমস্কার করলেন। তিনি দেখালেন যে বিধাতার যে সৃষ্টি সেটা হচ্ছে নিয়তিকৃত, নিয়মযুক্ত। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ রাতের বেলায় দেখা যায়, সূর্য কিন্তু কখনো পশ্চিম উত্তর দক্ষিণ দিকে উঠবে না, চাঁদ কিন্তু কখনো দিনের বেলা দেখা যাবে না। তাহলে এই যে বিষয়, এটা বিধাতার যে সমস্ত জিনিসগুলোর সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু নিয়মযুক্ত, নিয়মের বাইরে কিন্তু যাবে না। কিন্তু কবির যে সৃষ্টি সেখানে বলেছে নিয়ম রহিতাং, সেখানে কোনো নিয়ম থাকবে না। তারপর কি বলছে? বিধাতার সৃষ্টিতে কিন্তু আমরা কখনো সুখ অনুভব করি, কখনো দুঃখ পাই, কখনো মোহাচ্ছন্ন হই, কিন্তু কবির সৃষ্টিতে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র আনন্দ থাকে, সেখানে কোনো দুঃখের জায়গা নেই। তারপর কি বলছে? বিধাতার যে সৃষ্টি সেটা পরতন্ত্র, অর্থাৎ পরের উপর নির্ভরশীল। পৃথিবী সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণ, বিভিন্ন উপাদান, বিভিন্ন পরমাণু নিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু কবির যে সৃষ্টি সেটা কারোর উপর নির্ভরশীল নয়, সেই জন্য বলা হচ্ছে অনন্য পরতন্ত্রাম। তারপর কি বলছে? নব রস রুচিরাং, বিধাতার যে সৃষ্টি সেখানে 6টি রস থাকে, মধুর, অম্ল, লবণ, কটু, কষায় এবং তিক্ত। এই রসগুলো কিন্তু আমাদের সকলের কাছে প্রিয় নয়, লবণ, অম্ল এগুলো কিন্তু আমাদের কাছে প্রিয় নয়, কিন্তু কবির যে রচনা সেখানে 9টি রস থাকে, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র,
বীর, বীভৎস, ভয়ানক এবং অদ্ভুত। এই যে 9টি রস, এই 9টি রস কিন্তু পাঠক বর্গের কাছে অধিক সমাদৃত, এগুলো সবাই পছন্দ করে। এই জন্য বলা হচ্ছে কবির রচনায় 9টি রস থাকে এবং সেগুলো সকলের কাছে সমাদৃত। এই জন্য কি দেখানো হলো মঙ্গল শ্লোকে, যে ব্রহ্মা বা বিধাতার যে সৃষ্টি, সেই সৃষ্টি অপেক্ষা কিন্তু কবির সৃষ্টি অধিক মহত্বযুক্ত। এবং যেহেতু এই মঙ্গল শ্লোকে কবি ভারতী অর্থাৎ বাগদেবী সরস্বতীর নমস্কার করা হয়েছে, সেই জন্য যে 3 প্রকার মঙ্গলাচরণ বললাম, তার মধ্যে এটি হচ্ছে নমস্কারাত্মক মঙ্গলাচরণ, কারণ এখানে নমস্কার সূচক মঙ্গলাচরণ করা হয়েছে। তাহলে এই ক্লাস আমরা কি দেখলাম? কবির পরিচয়, কাব্য প্রকাশে কি কি বিষয়বস্তু আলোচিত হয়েছে, তার মধ্য থেকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় কি কি, এবং মঙ্গলাচরণ কি, কেন করা হয়, মঙ্গলাচরণের মাধ্যম কত প্রকার ইত্যাদি বিষয় এই ক্লাসে আলোচিত হলো। ঠিক আছে।